সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يؤمنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله مولانا العظيم। এখন একটু অর্থটা বলি। বিভাগ অ্যালামনি অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর হোসেন জিলুর রহমান। সুধীবৃন্দ, ডক্টর হোসেন জিলুর রহমান। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা নিজেদের মধ্যে গল্পগুজব করব, বাট সার্বিক কিছু কার্যক্রমও শোনার চেষ্টা করব। তো আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের এই রিইউনিয়ন 2010-এ। আজকে অনেকগুলো বিষয় আমরা উপস্থাপন করব, অনেকগুলো প্রোগ্রাম আছে আজকের এই সন্ধ্যায়। আমরা ডুয়েটা একটি সেবাধর্মী এবং পেশাদার সংগঠন হিসেবে একটা বেশ সফল ধারাবাহিকতার তৈরি করেছে। 1990 থেকে শুরু করে এর মধ্যে অনেকগুলো কার্যক্রম তারা সফলভাবে অর্জন করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বাংলাদেশের কনটেক্সটে, যে সম্পূর্ণভাবে সেবাধর্মী এবং পেশাদারি মনোভাবের একটা সংগঠন হিসেবে এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার চেষ্টা হয়েছে এবং সেভাবে এটা আস্তে আস্তে বিকাশ লাভ করছে। তো আজকে আমাদের কর্মকাণ্ড ডুয়েটা কি কদ্দূর অর্জন করলো, ভবিষ্যতে কি করতে চাই, এই ধরনের আনন্দময় মুহূর্ত আরও কিভাবে আমরা অনুষ্ঠান করতে পারি ইত্যাদি বিষয়ে আপনাদের সাথে আমি তুলে ধরব। প্রথমে যে বিষয়টা আমি তুলতে চাচ্ছি, যে আমরা আমাদের এই যে সবার মধ্যে যে মেলবন্ধন, সেটার একটা অন্যতম ইনস্ট্রুমেন্ট হিসাবে একটি ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপর জোর দিয়েছি। আজকে আমরা সেই ওয়েবসাইটটা এখনই উদ্বোধন করব এবং ওয়েবসাইটের মাধ্যমে আমরা আশা করি যে আমাদের নিজেদের মধ্যে যে যোগাযোগ, সেটা অত্যন্ত দ্রুত এবং কার্যকরভাবে হবে। আজকে প্রথমে আমি যেটা করতে চাই, ওই কার্যক্রম যাওয়ার আগে আমাদের এই অ্যালামনাই কয়েকজন মারা গিয়েছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শুরুতেই একটা কন্ডোলেন্স মোশন পাঠ করব এবং তার এই মোশন পড়ার জন্য আমি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাহমুদুল হককে মঞ্চে আহ্বান করছি। সৈয়দ মাহমুদুল হক। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। শোক প্রস্তাব। এই সভা ডুয়েডার আজীবন সদস্য জনাব আব্বাস উদ্দিন আফসারি, জনাব শাহ মোহাম্মদ আলী, জনাব জাহিদ হোসেন ও মীর মঈনুদ্দিন আক্তারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। তাদের আত্মার প্রতি সম্মান দেখিয়ে সবাইকে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ওয়েবসাইট লঞ্চ করতে যাচ্ছি। ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখন স্ক্রিনে চলে আসবে।
আমাদের ওয়েবসাইটের হোম পেজের চেহারা এটা এরকম। পরামর্শ নিয়ে এই ওয়েবসাইটকে আমরা গ্র্যাজুয়ালি আরও ইমপ্রুভ করব, বাট আমরা এক পর্যায়ে শুরু করে দিতে চাচ্ছিলাম। ডুয়েডা ওয়েবসাইটের খুব সহজ ওয়েব অ্যাড্রেস www.dueda.org, খুব সহজ অ্যাড্রেস। এটা আমরা সহজেই দেখতে পাবো। তার মধ্যে একটি হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশন ফর্ম, অনেকের কাছে হয়তো রেজিস্ট্রেশন ফর্মটা দেয়া আছে, এই ফর্মটাও কিন্তু এখানে দেয়া আছে। অ্যান্ড উই হোপ এটা আমরা থ্রু দি নেট আমরা পেমেন্টের ব্যবস্থাও এনশিওর করতে পারবো। আমরা ডুয়েডার লাইটটা একটু ডিম করার জন্য, যাতে করে সবাই দেখতে পারেন, সেটা শুরু হোক। আমরা 50% মনোযোগ আশা করছি না, আর একটু কম পেলেও হবে। সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সূচনা লগ্নে অর্থনীতি বিভাগের প্রতিষ্ঠা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ডুয়েডার যাত্রা শুরু 1990 সালে। প্রাক্তন ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতির পাশাপাশি শিক্ষা জ্ঞান, মেধা মননের চর্চা এবং মানুষের সুকুমার বৃত্তির উন্মেষ ঘটানো সহ ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা প্রদান এই অ্যাসোসিয়েশনের লক্ষ্য। এটি একটি অরাজনৈতিক সংগঠন। অ্যালামনাই অ্যাসোসিয়েশন অর্থনীতি বিভাগের গৌরবকে আরও প্রসারিত করতে বদ্ধপরিকর। ইতোমধ্যে এই অ্যাসোসিয়েশন বেশ কিছু উল্লেখযোগ্য কর্মকাণ্ড সম্পাদন করেছে। অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রীদের সুবিধার্থে 2001 সালে এই বিভাগে স্থাপিত হয় একটি আধুনিক কম্পিউটার ল্যাবরেটরি। ল্যাবরেটরিতে 70টি অত্যাধুনিক কম্পিউটার রয়েছে, সেই সাথে রয়েছে মাল্টিমিডিয়া সহ নেটওয়ার্কিং ও ইন্টারনেট সুবিধা। ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমাদেরকে এই ল্যাবটি যে করে দিয়েছে, তার ফলে আমরা অনেক কিছু সুযোগ সুবিধা পাই এই ল্যাবে। এই বিভাগের শিক্ষার্থীদের জন্য 2003 সালে স্থাপিত হয়েছে একটি অত্যাধুনিক লেকচার হল। এই লেকচার হলে রয়েছে পাওয়ার পয়েন্ট সমৃদ্ধ মাল্টিমিডিয়া প্রজেক্টর, বিল্ট ইন মাইক্রোফোন, আইটি এবং ইন্টারনেট সহ অন্যান্য সুযোগ সুবিধা। এখানে 150 জন ছাত্রছাত্রী একসাথে ক্লাস করতে পারে। ডুয়েডা 2003-2004 শিক্ষাবর্ষ থেকে চালু করেছে শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বা শিক্ষাবৃত্তি। প্রতি বছর প্রায় 100 জন মেধাবী ছাত্রছাত্রীকে তাদের লেখাপড়ার সুবিধার্থে এই স্কলারশিপ দেওয়া হচ্ছে। এজন্য প্রায় 1 কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে। অর্থনীতি বিভাগে রয়েছে একটি সেমিনার কক্ষ। কক্ষটির নাম MN হুদা সেমিনার কক্ষ। এটিকে আধুনিকায়ন করা হয়েছে। সেমিনার কক্ষের সাথে সংযোজিত হয়েছে একটি পাঠাগার। এতে অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে। পাঠাগারে রয়েছে বিপুল সংখ্যক প্রয়োজনীয় টেক্সট বই, জার্নাল। এখানে গড়ে উঠছে ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার সুন্দর পরিবেশ। আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের এই সেমিনার লাইব্রেরিটা একটি অত্যাধুনিক সেমিনার লাইব্রেরি। এখানে আমরা একটা কাম অ্যান্ড কোয়াইট আর হাইলি ডেভেলপড একটা এনভায়রনমেন্ট পাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতি বছরই আয়োজন করে পুনর্মিলনী অনুষ্ঠান। এই মিলন মেলার মাধ্যমে সকল সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়, সুদৃঢ় হয় আত্মিক সম্পর্ক। সর্বশেষ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় 3রা এপ্রিল 2009। অনুষ্ঠানে খ্যাতিমান অর্থনীতিবিদ, পদস্থ সরকারি, আধা সরকারি কর্মকর্তাবৃন্দ, ব্যাংকার, শিল্পপতি, বরেণ্য ব্যক্তিবর্গ সহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনেক সদস্য উপস্থিত ছিলেন। আমরা ত্রিমুখী একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। আমাদের ফোকাস হচ্ছে 3টা। একটা হচ্ছে অ্যালামনাই, তার মানে হচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রীদের বিষয় নিয়ে আমরা কাজ করব। তো আমরা প্রথমে অ্যালামনাইয়ের যে বিষয়টা কাজ করছি, যে আমাদের নতুন সদস্য তৈরি করা। দ্বিতীয় হচ্ছে
থ্যাংক ইউ তৈরি করা যাবে। ভিডিওতে অলরেডি আপনারা কিছুটা আঁচ পেয়েছেন কী কী ধরনের কার্যক্রম ডুয়েটার মধ্যে হচ্ছে। বিশেষ করে স্কলারশিপ প্রোগ্রাম একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। ওখানে আমাদের আরও কিছু নতুন সংযোজন হয়েছে। এবছরে আমরা উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রীকে এই ইনফ্যাক্ট কোনো ধরনের বাছবিচার করতে হয়নি, যারাই অ্যাপ্লাই করেছে সবাইকে আমরা দিতে পেরেছি। শতভাগ অ্যাপ্লিক্যান্ট এবারে আমাদের স্কলারশিপ পেয়েছে এবং বিভিন্ন পার্টনার্স ফর এক্সাম্পল স্ট্যান্ডার্ড চার্টার ইত্যাদির সাথে মিলে আরও নতুন নতুন কিছু স্কলারশিপ প্রোগ্রামও আমরা হাতে নিতে পেরেছি। দুটা বাড়তি উদ্যোগ আমরা নিতে চাচ্ছি, সেখানে হয়তো আপনাদের ইনপুটস পেলে আমরা আনন্দিত হব। একটি হচ্ছে আমরা যেটা একটু আগে বললাম যে আমাদের ইউথকে কিভাবে আরও সম্পৃক্ত করা যায় এই অর্থনীতি বিষয়টা চর্চার মধ্যে। তার একটা মাধ্যম হিসাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি রচনা প্রতিযোগিতা হবে বাংলাদেশ সিটি স্টুডেন্টসদের জন্য। এই সামারে এই এইচএসসি পরীক্ষা হয়ে গেলে এই সামারে আমরা একটা রচনা প্রতিযোগিতা পরিচালনা করে একটা লেকচার দিলে ওই কলেজের ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে। আমরা আশা করছি এই প্রোগ্রামটাও এই বছর থেকে আমরা লঞ্চ করতে পারবো। আরেকটি বিষয় যেটা আগেও বলা হয়েছিল যে আমরা চাচ্ছি মেম্বারশিপ একটা ড্রাইভ তৈরি করার জন্য। আজকে আপনারা যে এই ফর্মটা, আশা করি আপনারা এই পুরো অনুষ্ঠান থেকে চলে যাওয়ার আগে ফর্মটা যদি আমাদের দিয়ে দেন আমাদের ভলান্টিয়ার্সদের কাছে, আমরা এই ডেটা বেস অন মেম্বারশিপ এটাকে আরেকটু সংহত করতে পারবো এবং বিশেষ করে ইমেইল এবং মোবাইল নাম্বার থাকলে আমরা ভবিষ্যতে সব ধরনের নোটিশ থ্রু SMS টু এভরিওয়ান আমরা পাঠাতে সক্ষম হব। এখন ওই সব সফটওয়্যারগুলো আছে। সুতরাং এই ফর্মটা একটা গুরুত্বপূর্ণ ডেটাবেস তৈরির জন্য। আমি দেখতে পাচ্ছি যে আমরা অ্যাবাউট 30% মনোযোগ পাচ্ছি, সেটাতে আমাদের কাজ চলে যাচ্ছে মোটামুটি এবং আশা করি এটা অব্যাহত থাকবে। মেম্বারশিপ ড্রাইভের আরেকটা উল্লেখযোগ্য নতুন অগ্রগতি হয়েছে যে আমাদের দেশের বাইরে বিশেষ করে 2009 আমাদের সৈয়দ মাহমুদুল হক আমাদের ভাইস প্রেসিডেন্ট ইনিশিয়ালি টুক এন ইনিশিয়েটিভ। আমিও গিয়েছিলাম যুক্তরাষ্ট্রে এবং ওখানে অবস্থিত আমাদের যে অ্যালামনাই তাদের সাথে কয়েকটা বৈঠকের পরে 1 নভেম্বর 2009 নিউ ইয়র্কের একটি দিওয়ান বলে একটা রেস্টুরেন্টে দি নর্থ আমেরিকান চ্যাপ্টার অফ ডুয়েডা হ্যাজ বিন ফর্মড। ইনফ্যাক্ট ওইটার উপর আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ এখন দেখব। Individual businessmen or even individual alumni will given money. তো আমরা এই একটা কাজ করেছি, একটা ডেডিকেটেড কম্পিউটার ল্যাব ঢাকা ইউনিভার্সিটিতে এবার ফার্স্ট অফ ইটস কাইন্ড আমাদের ফলো করে আমরা প্রথম থেকে একটা চেয়েছিলাম একটু ইনিশিয়াল প্রেশার ফ্রম দ্য ইউনিভার্সিটি ছিল যে অ্যাক্সেস টু এভরিওয়ান, সব but we established not only the computer lab itself. সাতক্ষীরার আইলা বিধ্বস্ত এলাকায় কিছু ত্রাণ কাজে আমরা সহযোগিতা করেছিলাম। আমাদের যে নর্থ আমেরিকান কলিগস অ্যাজ ওয়েল এজ ডুয়েডা প্রতিষ্ঠান আমাদের থ্রুআউট দি ওয়ার্ল্ড লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং আমাকে আমাদের যে মাহফুজ যেটা বলল যে কজন 3462 জন এখন অলরেডি লকড অন টু লুকিং অ্যাট দিস প্রোগ্রাম থ্রুআউট দি ওয়ার্ল্ড। এটা লাইভ স্ট্রিম পুরো প্রোগ্রামটা লাইভ হচ্ছে। সুতরাং আপনারা আপনাদের উপস্থিতিটাকেও সেভাবে মাথায় রাখবেন যাতে করে সবাই দেখছে সেই জিনিসটা যেন মাথায় থাকে আর কি। আমরা এই মেম্বারশিপ ড্রাইভের আরেকটি ছোট্ট ক্লিপ দেখাবো। আমাদের অত্যন্ত প্রবীণ ইনফ্যাক্ট 50s একজন অ্যালামনাই, আপনারা চিনবেন অবশ্যই, আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ, উনি অনার্স করেছিলেন আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে। তো আমরা ওনার বাসায় গিয়ে উনি আমাদের নতুন মেম্বারশিপ ফর্ম সাইন করেছেন, তার উপর একটা ছোট্ট 30 সেকেন্ডের ভিডিও দেখব এখন। লাইটতার সংগঠন, অর্থনীতির চর্চা আমাদের মেলবন্ধনের একটা অন্যতম উপাদান। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বছর থেকে আমরা ডুয়েডা অ্যানুয়াল লেকচার বলে একটা সিরিজ চালু করব। প্রতি বছর বিশ্বের একজন স্বনামধন্য অর্থনীতিবিদ এই লেকচারটি দিবেন এবং আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আমাদেরই সবচেয়ে কাছের মানুষ, বাংলাদেশ থেকে নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুস এই
প্রথম অ্যানুয়াল লেকচারটা দিতে সম্মত হয়েছেন। আমি এখন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে মঞ্চে আহ্বান করছি এই অ্যানুয়াল লেকচার প্রদানের জন্য, এবং তার আগে আমাদের মেম্বারশিপ ফর্মটা আমাদের সামনে একটু সাইন করে দেওয়ার জন্য। আপনি সাইন করে সবার সঙ্গে ভালো জমবে না, তবে আমার এসে আনন্দ লাগছে। এবং এই আলোচনার মধ্যে একটা কথা বোধহয় শুরুতেই বলার প্রয়োজন হবে না যে আপনাদের ধৈর্যচ্যুত করছি, কারণ আপনাদের ধৈর্যচ্যুতি আমি কর্পিত করছি না। আপনারা আপনাদের সানন্দে আলাপ আলোচনা করুন, ফাঁকে ফাঁকে দু চার কথা যদি এদিকে শুনেন তাহলে আমার কথাগুলো কাজে লাগে। প্রথমে যেহেতু এটা প্রাক্তন ছাত্রদের সমাবেশ, পুরনো দিনে ফিরে যেতে হয়, এখনই জনাব শাহাবুদ্দিন সাহেব, জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের দস্তখত পর্ব আমরা দেখলাম। উনি এখানে এই প্রাক্তন ছাত্র সমিতিতে যোগদান করছেন এবং প্রবীণতম একজনদের মধ্যে একজন হিসেবে এটি করছেন। তারপর পরেই যে আমাকে স্বাক্ষর করতে বলা, এটা আমার মনে একটু ভয় ধরিয়ে দিচ্ছে যে আমিও বোধহয় ওই পর্যায়ে এখন এসে গেছি যে প্রবীণতমদের মধ্যে কাজী জাস্টিস শাহাবুদ্দিনের চেয়ে বেশি দূরে নেই। সেটা আরও প্রমাণ হলো একটু আগে 60-এর দশক নিয়ে খোঁজাখুঁজি হচ্ছে যে কারা 60-এর দশকে ছিল যে বক্তৃতা করবে এখানে কিছু দশকের পক্ষ থেকে। তো আমি জিজ্ঞেস করলাম 50-এর কি কেউ নাই? বলছে না, 50-এর কেউ নাই আছে। তো কাজে বুঝলাম যে আমাদের পালা এসে গেছে, এখন তো 60-এর দশক একেবারে শীর্ষে ওখান থেকে আসবে। কাজে আমাদের পুরনো হিসাবে স্মৃতিরোমন্থনও আসে এখানে এক জায়গায় একত্র হলে। আমরা যখন ছাত্র তখন এই নতুন বিশ্ববিদ্যালয় ছিল না, আমরা কোনার একটা ছোট্ট বিশ্ববিদ্যালয়ে ছিলাম ঢাকা মেডিকেলের পাশে বটতলার কাছে। আমরা যে কজন ছিলাম অর্থনীতি বিভাগে বিভিন্ন দিক থেকে এসেছি, তার মধ্যে কয়েকজনের সৌভাগ্য হলো আমাদের যে আমরা দুই দিকের মজাটা পেলাম, আর্টস বিল্ডিংয়েরও মজাটা পেলাম আর সায়েন্স বিল্ডিংয়ের মজাটা পেলাম, কারণ আমাদের সাবসিডিয়াস্টিক্স এবং ম্যাথমেটিক্স। তো কাজে আমাদের বেশিক্ষণ সময় কাটতো সায়েন্স বিল্ডিংয়ে। তো আমরা নিজেরই একটা দল হয়ে গেলাম, গল্প কয়েকজনের অর্থনীতি বিভাগের মধ্যে। তার মধ্যে ফখরুদ্দিন, মির্জা আজিজ আজকে এখানে উপস্থিত আছে, তারপরে নাসিম, জাফর, আমরা ছিলাম। তো সেই দৃশ্যগুলো আমার কাছে সবসাথে মনে পড়ে যে এখানে স্ট্যাটিস্টিক্স করতে গিয়ে কাজী মোতাহার হোসেন সাহেবের কথা যে মনে করে আর কিছুর জন্য না, তার দীর্ঘ দাড়ি এবং সর্বমূর্তি এবং স্যুট করে আসতেন এবং সাইকেলে এসে যে নামতেন, এটি আমার কাছে সবচেয়ে স্মরণীয় দৃশ্য যে কাজী মোতাহার হোসেন সাহেব এরকম স্যুট করা অবস্থায় সৌম্যমূর্তি নিয়ে এটা সাইকেলে চড়ে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের সামনে নামছেন আমাদের ক্লাস নেওয়ার এখন। কাজে ওইভাবেই তাদের সঙ্গে আমাদের পরিচয় এবং ভালো লাগতো কাজী মোতাহার হোসেন সাহেবের যে উনি যখন ক্লাস নিতেন মাঝে মাঝে আমরা প্রায় সময় কথাবার্তা বলতাম, ওনার কথা বেশি আমরা মনোযোগ দিতাম না, উনি নিজের মনেই বলে যেতেন সব কিছু। তখন ফিরে যদি দেখতো যে আমরা খুব মনোযোগ তার সায় দিচ্ছি বা এরকম কিছু মাথা নাড়ছি মনে হচ্ছে না, তখন উনি বলতেন যে হ্যাঁ বুঝছো তো এটা, তখন আমরা কিছু একটা বলতাম, কারণ উনি কানে শুনতেন না। তো কাজে কি বললাম ওটা ওনার কিছুটাকে বলেছি ওটি খুব সন্তুষ্ট, তারপরে নিজ মনে আবার পরের দিকে চলে যেতেন। এই স্মৃতিগুলো মনে করছে যে আমাদের সেই সময়কার আলাপ আলোচনা। তো কোনোদিন ভাবিনি এই অর্থনীতি এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কাজের মধ্যে ঢুকে যেতে হবে, সেভাবে আস্তে আস্তে এটাতে ঢুকেছি।
ক্লাসে কি পড়েছিলাম, আমাদের হরিহর দত্ত বাবু কি শিখিয়েছিলেন আমাদের, সেই ইন্ডিফারেন্স কার পড়াতে পড়াতে আমাদের পড়ান করে ফেলেছে। সেগুলো কোনো কাজে আসবে কিনা কোনোদিন জানতাম না, কিন্তু ঢুকে গিয়ে আমি সবগুলোর মধ্যে পড়লাম যে অর্থনীতির সঙ্গে সম্মুখ একটা মোকাবেলার মধ্যে পড়ে গেলাম। সেই সম্মুখ মোকাবেলার দিয়ে একটা কথা উল্লেখ করব, যে প্রথমেই যেটা অর্থনীতি সম্বন্ধে আমার যে বক্তব্য বলতে আরম্ভ করলাম, যে অর্থনীতিতে অনেকগুলো জায়গাতে অনেক অসম্পূর্ণতা থাকার কারণে আমরা নিজেদের অনেক বিপদের সৃষ্টি করেছি। যে একটা বিষয় বলতাম, এখনও বলছি, যে অর্থনীতিতে সেখানে এমপ্লয়মেন্টের কথা বলা আছে, যে কিভাবে সৃষ্টি করা যায়, এমপ্লয়মেন্ট কিভাবে হয়, কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট বলে যে একটা জিনিস হতে পারে, এটা তার কোথাও টেক্সট বইয়ের কোথাও আনাচে কানাচে কোথাও নাই। অথচ আমাদের জন্য এটা অত্যন্ত বড় একটা জায়গা, যেখানে অর্থনীতির কোনো বক্তব্য নাই। তা আমি বললাম যে এটা একটা বড় ঘাটতি এখানে রয়ে গেছে, যে কারণে আমাদের এটা অনেক দুর্দশার সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে। আরেকটা জায়গাতে বলতাম, এখনও বলি, সেটা হলো যদিও এটা একটা সমাজবিজ্ঞান, অর্থনীতি একটা সমাজবিজ্ঞানের একটা বড় অংশ সমাজবিজ্ঞান। এটি সমাজবিজ্ঞানের এত কথা এর মধ্যে আছে, কিন্তু সেখানে নারী এবং পুরুষের কোনো বিভক্তি নাই। একমাত্র যেগুলোতে কোনো জেন্ডারবিহীন কতগুলো মানুষ এখানে বিচরণ করে, এটা সমাজবিজ্ঞানের প্রতি মোটেই ভালো পথ বলে মনে হয়নি, যেখানে সমাজের এত কিছুর গোড়াতে এই দুটো জিনিস, এই জেন্ডার ডিভিশনটা এত কঠিনভাবে আছে, কিন্তু সমাজবিজ্ঞানে সেটা প্রতিফলিত হয়নি, যার ফলে আমরা একই একটা ছকের মধ্যে সব মানুষকে বিচার করে নিয়ে এসেছি, যেটা আমাদের জন্য মোটেই শুভ হয়নি। পরবর্তীতে যেটা বলা শুরু করেছিলাম, যে এটা যে ধরনের অর্থনীতি আমরা গড়েছি, আমাদের সকল দুর্দশার প্রায় মূলে এই অর্থনীতি কাজ করছে, এবং সেটা সম্প্রতি আরও বড়ভাবে আসছে। যে আর্থিক সংকট, যেটা ফিনান্সিয়াল ক্রাইসিস, এই ফিনান্সিয়াল ক্রাইসিসে সারা দুনিয়া এখন কম্পমান, সবাই ভয়ের মধ্যে আছে, কি হয় না হয়, নানা দেশে নানা রকম সমস্যা দেখা দিয়ে এটা টার্ন করবে, এটারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তো কাজেই সবার মনে একটা বিশাল ভয়, সবার একান্ত কামনা, বিশেষ করে সরকার, যত দেশের যত সরকার আছে সবার একান্ত কামনা কোনো রকমে এই নাইটমেয়ার থেকে, এই দুঃসহ নাইটমেয়ার থেকে মুক্তি পাবে, আবার এটা ঠিক জায়গাতে পৌঁছে যাবে, আবার সুর করে চলতে থাকবে। তা আমি যেটা সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, তা আমি বললাম যে না, এটা একটা ভুল কাজ হবে, অত্যন্ত গর্হিত কাজ হবে, আবার সেই জায়গাতে ফিরে যাওয়া, নর্মালসিতে ফিরে যাওয়া। এটা ভুল হবে এই জন্য, যদি আগের জায়গাতে ফিরে যাই, আগের সেই ট্র্যাকে আমরা চলতে থাকি, তাহলে আগের ট্র্যাক অনুসারে আবার এই গর্তের মধ্যে আমাদেরকে পড়তে হবে। তো কাজে এইটা হলো এই দুর্যোগ যেটা আমাদের আছে, যে সংকট যেটা আছে, এটা আমাদের জন্য একটা মাহেন্দ্রক্ষণ, এটা একটা অপূর্ব সুযোগ। যে নীতিতে, যে কাঠামোতে আমরা একদিন কাজ করে এসেছি, সেই কাঠামোটাকে আবার নতুন করে বানানো। এই যদি এই বানানোর কাজ, বিনির্মাণের কাজ, পুনর্নির্মাণের কাজ যদি আমরা না করি, তাহলে আমাদের কপালে এই দুঃখ থেকে আমাদের কোনোদিন মুক্তি হবে না। কাজে সেই বিষয়ে মনোযোগ দেওয়ার সময়টা খুব বেশি জরুরি, যাতে করে আমরা আবার একই জিনিস একই ভঙ্গিতে করা শুরু না করি। তো সেটা কিছু মাত্র প্রচেষ্টা হচ্ছে বিভিন্ন দেশে, সেটা হলো যে কেবলমাত্র ব্যাংকিং জগতে কিভাবে রেগুলেশনটাকে আর একটু টাইট করা যাবে, যাতে করে এগুলো করা যায়। এগুলো হচ্ছে প্যাচওয়ার্ক। আমি প্যাচওয়ার্কের কথা বলছি না, রেগুলেশনটা একটা প্যাচওয়ার্ক হিসেবে আসছে। মূল কাঠামোতে একটা বড় রকমের পরিবর্তন দরকার, যাতে করে আমরা যে কাঠামো নিয়ে কাজ করি, সেই কাঠামো এখন আমরা নতুন দিক উন্মোচন করতে পারি, সেই কাঠামোর যে সমস্ত গলদ আছে, যে সমস্ত ফাঁক ফোকর আছে, সেগুলোর থেকে আমরা মুক্তি পাই। এটা বিশেষ করে জোর দিয়ে আমি বলি এই জন্য যে এটা শুধু আর্থিক সংকট, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হিসেবে যদি আমরা দেখি, তাহলে এটা অত্যন্ত ভুল কাজ হবে। এটা শুধু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা আজকে পত্রপত্রিকার প্রথম পাতায়, দ্বিতীয় পাতায়, সম্পাদকীয় পাতায়, শেষের পাতায়, সব পাতা জুড়ে আছে। এই জন্য আমাদের কাছে মনে হয় যে এটাই বোধহয় বড় সংকট, যেহেতু এটাতে বিশাল বিশাল টাকার অঙ্ক
জড়িত আছে, সেই জন্য পত্র পত্রিকা সবার মাথায় এটি গিজগিজ করছে সবসময়। আসলে কিন্তু এটা যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন, সেটা অনেকগুলো সংকটের সমাহার, যেই সংকট আমরা এখন ভোগ করছি, এবং সবগুলো বড় আকারে দেখা দিয়েছে। এটা সবসময় ছিল, কিন্তু বড় আকারে দেখা দিয়েছে 2008 সালে। সেই 2008 সালে এই খাদ্য সংকটের কথা আশা করি আমরা এখনও ভুলে যাইনি, যেই সংকটের কারণে তত্ত্বাবধায়ক সরকারের আমলে হুড়ুট করে সব জিনিসের দাম বেড়ে গেল। এটা শুধু বাংলাদেশে বাড়েনি, সারা দুনিয়া জুড়ে বেড়েছিল। সারা দুনিয়া জুড়ে একটা কাঁপুনি শুরু হয়ে গেছিল। 3টি দেশের সরকারের পতন হয়েছিল এই আর্থিক খাদ্য সংকটের কারণে। সেই সংকট এখনও কেটে যায়নি। আমাদের কপাল ভালো, আমরা ভালো ফলন পেয়েছি, বাম্পার ফলন হয়েছে, সেই জন্য আমরা ঠান্ডা আছি, মেজাজ ভালো আছে। কিন্তু এটা স্থায়ী কোনো সমাধান না। আবার একটু ফলন উল্টাপাল্টা হবে, তখন আবার এটার প্রতিফলন আমরা দেখতে পাবো আমাদের সামাজিক, রাজনৈতিক সব দিক থেকে। এবার এটা শুধু বাংলাদেশের ঘটনা নয়, এটা সারা দুনিয়ার ঘটনা। আপনাদের মনে আছে সেই সময়ে বাংলাদেশ যখন খাদ্য আমদানির চেষ্টা করছিল, সবাই প্রায় দরজা বন্ধ করে দিয়েছিল যে না, আমরা আর বিক্রি করব না। কারণ সবাই সতর্ক ছিল যে আমরা তাহলে আমাদের এখানে অভাব যদি হয় তখন আমরা কি করব। সবাই এত সতর্ক ছিল, যারা বরাবর খাদ্য রপ্তানি করত তারাও খাদ্য রপ্তানির দরজা বন্ধ করে দিয়েছিল। তো সেই সংকট এখনও কেটে যায়নি, সেটা একটা সংকট। আর সংকট হলো জ্বালানি সংকট। যে মনে আছে যে $150 কাছাকাছি চলে গেল জ্বালানি মূল্য। সেই সংকটও মিটে যায়নি। সেই সংকটও কিছুটা স্তীমিত হয়েছে নানা রকমের অন্যান্য সংকটের কারণে। কিন্তু যেই আবার সুযোগ আসবে, সেটা লাফিয়ে লাফিয়ে আবার চলে যাবে। তখন আবার অর্থনীতিতে বিরাট রকমের একটা ধাক্কা আসবে যে এই $150 তেল কিনে আমরা চলতে পারবো কিনা। এমনিতে আমাদের গ্যাসের যা অবস্থা, তাতে এটার উপরেই একমাত্র আমাদের রক্ষা উপায়। কাজেই সেখানে আমাদের কি হবে, বাংলাদেশের কী হবে, অন্যান্য দেশের একই অবস্থা। তারপরে গ্লোবাল ওয়ার্মিং, যেটা কোপেনহেগেন বক্তৃতাতে, কোপেনহেগেন সমাবেশে সকল বক্তৃতাতে প্রচণ্ডভাবে উঠে এসছে। সেটারও যে প্রধান যে দুঃখের অংশ, সেটা বাংলাদেশের উপরেই আছে বর্তমানে। সেটা বাংলাদেশের একার প্রাপ্য না, অনেকে পরবর্তীতে পাবে, কিন্তু আমাদের কাছে এখন জোরে সোরে আসছে যে এই এনভায়রনমেন্টাল ক্রাইসিস যেটা, সেই কাজে এইগুলো শুনতে এক থোকের মধ্যে বাঁধা, একই বান্ডিলের ভেতরে বাঁধা সব সংকট। তার মধ্যে সামাজিক সংকট, দারিদ্র্যের সংকট, এমপ্লয়মেন্টের সংকট, যে কর্মযোগের সংকট, এই সংকটগুলো এগুলো রয়ে গেছে। স্বাস্থ্যের সংকট, এগুলোর কোনো সমাধান হয়নি। এগুলো শুধু বাংলাদেশের সংকট না, এই চিকিৎসা সংকট, এটা এখন সারা দুনিয়া জুড়ে। একটু আমেরিকার অবস্থা দেখলেই সেটা বুঝতে পারেন যে প্রেসিডেন্ট ওবামার একটা বড় সংকটের মধ্যে যে সংকটটা এখনও টিকে আছে, সেটা হলো যে তার স্বাস্থ্য সেবা, এটার যে পরিবর্তন, এটা মানুষের মনে যে বিরাট দ্বন্দ্বের সৃষ্টি করেছে যে সেটা করতে পারবে কিনা। কারণ এমন অবস্থা, সেটা না করেও উপায় নেই, করতে গেলেও এটা সবাইকে বুঝিয়ে শুনিয়ে করা বড় মুশকিল হয়ে গেছে। কাজে এটা একটা আমেরিকার এই সংকট অনেক দিন থেকে আছে, এবং মনে হচ্ছে এটা আরও অনেক দিন থেকে যাবে। এটা থেকে, এই স্বাস্থ্য সংকট থেকে তারা বেরিয়ে আসতে পারবে বলে মনে হচ্ছে না, যে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যদি না একটা ব্যাপক কোনো ইতিমধ্যে রাজনৈতিক সেখানে নতুন একটা দিগন্তের উন্মোচন হয়। কাজে এইগুলো সব মিলিয়ে যে সংকট, এটা শুধু একটা বিশেষ ব্যাংকিং সেক্টরের সংকট না, এটা কয়েকটা আর্থিক প্রতিষ্ঠানের সংকট না, কয়েকটা ব্যবসায়ী প্রতিষ্ঠান কাবু হয়ে যাওয়ার সংকট না, অটো ইন্ডাস্ট্রির সংকট না। এটা হলো যে আমরা মূলত যে কাঠামোটা বানিয়েছিলাম, সেই কাঠামোটা আজকের যুগে এসে এটা চলতে পারছে না। এইটার এখন রকমফের দরকার। যে রকমফের ভেতরে অনেকগুলো জিনিস এখন প্রস্তাব করতে হয়, যে তাহলে আমরা কোথার থেকে শুরু করব। এই শুরু করার ব্যাপারে যে বিষয়গুলো সবার দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছে এই পর্যন্ত, তার মধ্যে একটা হলো যে আর্থিক সংকটের বিষয়টা যদি আলাদা করে চিন্তা করি, তাহলে যে বর্তমানে যে আর্থিক প্রতিষ্ঠান আছে, সেই আর্থিক প্রতিষ্ঠানের কাঠামোটাকে আবার নতুন করে করতে হবে। সেই আর্থিক প্রতিষ্ঠানের কাঠামোটা যেমন এখন হলো, সেটা বিশেষ ব্যক্তিদের জন্য নির্দেশিত একটা প্রতিষ্ঠান, যাদের আর্থিক ক্ষমতা আছে তারা ওদের সঙ্গে কাজ কারবার লেনদেন করতে পারে। সাধারণ মানুষের সঙ্গে সে লেনদেন করতে পারে না, বাংলাদেশেও পারে না,
আমেরিকাতেও পারে না, ইউরোপেও পারে না, জাপানেও পারে না, কোথাও পারে না। তো কাজে এটা সারা দুনিয়াতে প্রায় 2/3 মানুষ এই আর্থিক জগতের সঙ্গে, আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। এই যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা থাকলেই এই সমাজের এই যে বড় রকমের একটা পরিবর্তন এখন টেকনোলজি আমাদেরকে এনে দিয়েছে, প্রযুক্তি আমাদেরকে এনে দিয়েছে, এই প্রযুক্তির সঙ্গে এইটা আর খাপ খাবে না। অতীতে এটা খাপ খেয়ে গেছে, কেউ জানতো না, বুঝতো না, এটা আসে নাই, এটা তার মানুষের নিজেদের শক্তি প্রকাশ করার কোনো সুযোগও তাদের মধ্যে ছিল না। এখন প্রত্যেক মানুষের শক্তি প্রকাশ করার সুযোগ এসছে। প্রত্যেক মানুষ একটা সীমাহীন শক্তির আধার, সে যেখানেই হোক, সে যদি রাস্তার বাচ্চাটা হয় আর যদি একজন অত্যন্ত গরিব পরিবারের সন্তান হয়, তার মধ্যে যে শক্তি এবং একজন বড়লোকের সন্তান, একজন অত্যন্ত যোগ্য নাগরিকের সন্তান, তার মধ্যে যে শক্তি, একই শক্তি বিরাজমান। কেউ প্রকাশ করতে পারছে, কেউ প্রকাশ করতে পারছে না। এখন প্রযুক্তি আসার ফলে এই যে আমাদের ভেতরে যে শক্তি আছে সেটা প্রকাশ করার সুযোগ বেড়ে যাচ্ছে। এই প্রকাশ করার সুযোগের সঙ্গে যদি প্রাতিষ্ঠানিক যে আয়োজন তার সঙ্গে খাপ না খায়, তাহলে অসন্তোষ এবং এই সমস্ত সমস্যা দিকে আমরা চলে যেতে বাধ্য হব। কাজে সেই জিনিসটাকে পরিবর্তন করতে হবে। একটা সোজা পরিবর্তন চোখে আছে, যেটা আমরা বহু বছর ধরে বলে আসছি, যে এটাকে এমন একটা প্রতিষ্ঠান করতে হবে যেন এই প্রাতিষ্ঠানিক আয়োজন থেকে কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো ব্যক্তি এটার থেকে বাইরে থাকতে না হয়, যে সবার একটা সুযোগ থাকবে সেখানে পার্টিসিপেট করার, আর্থিক লেনদেনের সুযোগ থাকবে, যেটা আমরা আমাদের কাজের মাধ্যমে, যে মাইক্রো ক্রেডিট ইত্যাদির মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে এটা অসম্ভব কিছু না। এটা আগে যেরকম অসম্ভব বলা হতো, এটা এখন প্রমাণ হয়ে গেছে যে এটা সম্ভব। এটা শুধু বাংলাদেশের ঘটনা না, পৃথিবীর সব দেশে এটা হচ্ছে, আফ্রিকাতে হচ্ছে, ল্যাটিন আমেরিকাতে হচ্ছে, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে, ইউরোপে হচ্ছে, সব জায়গাতে হচ্ছে। তো কাজে এখন সেটাকে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে না এনে শুধু আমরা একটা ফুটনোটের মধ্যে রেখে দেবো যে এখানে ওরা থাকুক, আমরা আমাদের কাজ করে, এটা আর গ্রহণযোগ্য হতে পারে না। কাজে এই পরিবর্তনের সময় এটাকেও সে পরিবর্তনের মধ্যে আনতে হবে। তাদের নিয়ম নীতি, আইন কানুন সব পাল্টাতে হবে, এবং সেই পাল্টানোর দায়িত্ব এখন যারা এই কাঠামো রচনা করেন তাদের দায়িত্ব। তার সঙ্গে আমি আরেকটা কথা যোগ করি, যেটা বলছি যে দারিদ্র, এটা সবাই জিজ্ঞেস করে মানুষ গরিব হয় কেন। তা আমার জবাবটা হলো যে দারিদ্র গরিব মানুষের সৃষ্ট একটা জিনিস না। যদি মনে হয় যে ও বেচারা পারে না, তার ক্ষমতা নেই, সেজন্য সে গরিব, এই কথাটা একবারে ডাহা মিথ্যা কথা। আর আমি সেই কনক্লুশনটা যেটা আমরা করি সেটা হলো যে দারিদ্র সৃষ্টির মূল কারণ হচ্ছে যে কাঠামো আমরা রচনা করেছি, সেই কাঠামোতে দোষটা রয়ে গেছে। ওই দারিদ্রটা কাঠামোর সৃষ্টি। কাজে কাঠামো যদি আমরা পরিবর্তন করি তাহলে মানুষের মধ্যে আর দারিদ্রটা আসবে না। কাজে দারিদ্রটা উপর থেকে চাপানো একটা জিনিস, মানুষের ভেতরের জিনিস নয়। এটা যদি আমরা একমত হই তাহলে আমাদেরকে ওই কাঠামো পরিবর্তন করতে অবশ্যই আমরা বাধ্য হব। কারণ এদিকে আমরা সমবেদনা প্রকাশ করব দারিদ্র্যের জন্য, আর যেটা দিয়ে আমরা এইসব দারিদ্র তৈরি হচ্ছে এটা সমানে সজোরে এটা চালিয়ে যাব, এটা হয় না। আমরা যদি সত্যিকারভাবে দারিদ্র উন্মোচন করতে চাই, দারিদ্র বিমোচন করতে চাই, তাহলে আমাদেরকে ওই মূল কাঠামো যেটা আছে, যে কাঠামোর কারণে এটা হয়েছে, সেটাতে আমাদেরকে হাত দিতে হবে। সেই কাঠামো যাতে করে আমাদেরকে আর নতুন দারিদ্র সৃষ্টি করতে না দেয়। সেখানে ইনস্টিটিউশনের কথা বললাম, যে কাঠামোগত যে সমস্ত একটা পুরোপুরি আর্থিক সামাজিক কাঠামো পরিবর্তন করতে হলে তার মধ্যে যেসব এলিমেন্টস আছে, সেই এলিমেন্টসগুলোর মধ্যে একটা হলো কাঠামোগত দিক, যেমন প্রাতিষ্ঠানিক দিক। এই প্রাতিষ্ঠানিক দিকগুলোর মধ্যে একটা ব্যাংকিং প্রাতিষ্ঠানিক দিকের কথা বললাম। আরটা হলো কনসেপচুয়াল দিক, যেই ধারণার ভিত্তিতে আমরা এই কাঠামোগুলো তৈরি করেছি, সেখানে একটা বিষয়ে আমি বেশি জোর দিচ্ছি। সেই জোরটা হলো যে যেই কাঠামো, যেই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, ধারণাগত ভিত্তি যেটা আমরা করেছি, সেখানে আমাদের একটা প্রচণ্ড গলদ আছে। সেই গলদটাই আমরা বহিঃপ্রকাশ করেছি আমাদের দৈনন্দিন যে ইন্টারপ্রিটেশন আমরা দিয়েছি তার মধ্যে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। এই অর্থনীতি, যেহেতু আজকে অর্থনীতির ছাত্রদেরই বৈঠক সমাবেশ, তো সেই জন্য এটা বলা যে আমরাই দারিদ্র সৃষ্টির একটা বড় কারণ। আমরা যে সমস্ত জিনিস প্রচার করছি, যে সমস্ত জিনিস দিয়ে আমরা কাজ করছি, যে সমস্ত অস্ত্র, যে সমস্ত কাঠামো আমরা মনে করছি যে এটা তো মূল্যবান জিনিস, সেখানে কিন্তু দারিদ্র্যের বীজগুলো নিহিত আছে। কাজে আমাদের ওটার পরিষ্কার না করা পর্যন্ত এই দারিদ্র্য চলতে থাকবে, এটা থেকে বাঁচার কোনো উপায় নেই।
যে বলছিলাম যে কনসেপচুয়াল যে এলিমেন্ট যেটা আছে, যে ধারণা ভিত্তিক যেটা আছে, সেটাতে একটা বড় অংশের কথা আমি বলি। সেটা হলো যে অর্থনৈতিক কাঠামোতে মানুষকে যেভাবে আমরা ইন্টারপ্রেট করেছি, প্রেজেন্ট করেছি, অর্থনীতি জগতে মানুষ বলে যাকে আর না আনা হচ্ছে, তার তার লক্ষণগুলোকে, সেখানে তার দুটো পরিচয় মানুষের কাঠামোর ভেতরে। একটা হলো যে সে এন্টারপ্রেনিয়ার, আরটা হলো যে সে লেবার। এই দুইয়ের মাঝখানে আর কিছু নাই তার পরিচয়। এই পরিচয় দিয়ে আমরা সমস্ত থিওরি তৈরি করে ফেলেছি, হয় এন্টারপ্রেনিয়ার হবে না হয় লেবার হবে, এর মাঝখানে আর তার কিছু পরিচয় নাই। এবং সেখানে এই দুই পরিচয় নিয়ে যে যাকে আমরা আনলাম, যে মানুষ মাত্রেই হয় এই ক্যাটাগরিতে হবে না হয় এই ক্যাটাগরিতে হবে, এটা একেবারে অত্যন্ত সীমিত একটা ধারণা। বলা হয় যে একটা সিম্পলিফিকেশনের জন্য এটা করা হয়েছে, কিন্তু সিম্পলিফিকেশন যদি আমাদের সমস্ত সমাজকে নষ্ট করে দেয়, সেই সিম্পলিফিকেশন কোনো কাজের সিম্পলিফিকেশন না। এটা যত তাড়াতাড়ি পারি সেই সিম্পলিফিকেশন থেকে আমাদের মুক্ত হওয়া দরকার। আরেকটা জিনিস ওই সিম্পলিফিকেশনের মধ্যে এসছে, যারা এন্টারপ্রেনিয়ার ব্যবসা করছে, তাদের ব্যবসা করার একমাত্র কারণ হচ্ছে মুনাফা অর্জন করা, আর কোনো কারণ নেই। শুধু মুনাফা অর্জন করলে ক্ষান্ত হলে হবে না, সেখানে অর্থনীতি বলছে তাকে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে হবে। এই হলো অর্থনীতির থিওরি। যদি আমি সর্বোচ্চ মুনাফা করি তাহলে এটা সমাজের জন্য মঙ্গলজনক হবে, আমাদের রিসোর্স অ্যালোকেশন এটা সুন্দর হবে, ইত্যাদি ইত্যাদি সুন্দর সুন্দর কথা বলা আছে। এই যে মানুষ মাত্রেই, লেবার হলে তো তার কথা নাই, সেই তো মজুরি পাবে। এন্টারপ্রেনিয়ার যারা বিনিয়োগ করবে, যারা বিনিয়োগ করছে, তাদের একমাত্র কাজ হচ্ছে মুনাফা অর্জন। এইটা আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত অগ্রহণযোগ্য একটা ইন্টারপ্রিটেশন মানুষের। মানুষ শুধু মুনাফা অর্জনের একটা যন্ত্রমাত্র, এই কথা বলা একেবারেই গর্হিত কাজ বলে আমার কাছে মনে হয়। মানুষ একটা এর চেয়ে অনেক বড় মাপের একটা জিনিস, এটা তার একটা অংশ হতে পারে, কিন্তু সমগ্র মানুষ এই কাজে নিয়োজিত হবে, এটাই তার ধর্ম হবে। এইটা আমার কাছে মনে হয়েছে অত্যন্ত বাড়াবাড়ি হয়েছে আমাদের তরফ থেকে, অর্থনীতির তরফ থেকে, যে বাড়াবাড়ির কারণে আমরা বহু রকমের সমস্যার সৃষ্টি করেছি। এই বাড়াবাড়িটা যদি আমরা রদ করতে পারতাম, আমরা যদি আসল মানুষের তার যত বিভিন্ন মাত্রিক যে ক্ষমতা আছে সেগুলো সহ তাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম থিওরির মাঝখানে, তাহলে আমাদের এই বিপদগুলো আমাদের হতো না। তো সেখানে আমি দুটোর কথা উল্লেখ করি। একটা বললাম যে আমাদের মধ্যে নিজেদের স্বার্থপরতা আছে, প্রত্যেক মানুষের মধ্যে একটা স্বার্থপরতা আছে। এই স্বার্থপরতাটাকে অর্থনীতিবিদরা গ্রহণ করে তার উপরে একটা বিরাট থিওরি তৈরি করেছে, প্রফিট ম্যাক্সিমাইজেশন ইত্যাদি ইত্যাদি। সব কিছু আমার জন্য, এর বাইরে আর কোনো কিছু নেই। যা কিছু করতে হয় আমার জন্য করবো, এবং সবচেয়ে বেশি যা পাওয়া যায় তাই করব। ফলে মাঝখান দিয়ে এটা করতে গিয়ে আমাকে কতজনকে পায়ের তলায় দিতে হচ্ছে, কতজনকে কনুরগুতে দিতে হচ্ছে, কত জিনিসকে ধ্বংস করতে হচ্ছে, সেটা আমার বিবেচ্য বিষয় নয়। আমার একমাত্র কাজ হচ্ছে এটাকে মুনাফাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। এটা একটা এক্সট্রিম উদাহরণ দিলাম। এটা যদি এরকম এক্সট্রিমও না হয়, এটা যদি একটা লোক অনেক নিজের বিবেক বুদ্ধিতে এর চাইতে কমও করে, কিন্তু আমার এক চোখা নীতি, আমি এইভাবেই আমি দেখি সমাজে আমাকে এইভাবেই চলতে হবে, এর বিকল্প কিছু নাই। তা আমি বললাম যে মানুষের মধ্যে যেরকম স্বার্থপরতা আছে সেরকম স্বার্থহীনতাও আছে। একই জিনিস, একই মানুষের মধ্যে দুটোই আছে, স্বার্থপরতা এবং স্বার্থহীনতা। স্বার্থপরতার উপরে ভিত্তি করে যদি একটা ব্যবসা কাঠামো আমরা দাঁড় করিয়ে ফেলতে পারি, স্বার্থহীনতার উপরেও ভিত্তি করে আমরা একটা ব্যবসা কাঠামো দাঁড়িয়ে করতে পারি, একই জিনিস। মানুষ তাতে দুটো পথ পাবে, স্বার্থপরতার দিকে গিয়ে সে নিজে মুনাফা অর্জন করবে, স্বার্থহীনতার দিক থেকে গিয়ে সে অন্যের মঙ্গলের কথা চিন্তা করবে, এবং ব্যবসায়িক দিক থেকে সেই ধরনের ব্যবসাকে আমি নাম দিয়েছি সোশ্যাল বিজনেস, যেটার কথা প্রায় সময় আমি বলি। এই সোশ্যাল বিজনেস হচ্ছে যে স্বার্থহীন ব্যবসা, যেখানে নিজের স্বার্থ নাই, সমস্ত স্বার্থ হচ্ছে অপর মানুষের মঙ্গল করাই হলো এই ব্যবসার ধর্ম। তখন আমাকে বলে যে না, মানুষ কি এরকম করে নাকি, এরকম বেকুব মানুষ কি দুনিয়াতে আছে নাকি, নিজের জন্য করবে না অপরের জন্য করবে। তা বললাম যে ভাই, মানুষ যে কত রকমের আছে সেটা আপনি আর কি বলবেন। আমি তো বললাম তো বিনিয়োগ করার কথা বলছি পরের মঙ্গলের জন্য। মানুষ দেদারসে নিজের টাকা অন্যজনকে দিয়ে দেয়, একেবারে দান খয়রাত করে দেয়। কেউ লাখ টাকা দেয়, কেউ 1000 টাকা দেয়, কেউ কোটি টাকা দেয়, কেউ বিলিয়ন্স অফ ডলার্স দেয়, একই ব্যক্তি। এইটি হয়। এটা যদি হয়, আমি তো দিয়ে দেওয়ার কথা বলছি না, আমি সেটা তো অসুবিধা কি, তাতে ওই টাকাটা বারে বারে এটা রিসাইকেলড হবে, বারে বারে টাকাটা ব্যবহার করা যাবে। আমি যদি দান করে দিই, এটা একবার ব্যবহার হয় আর ব্যবহার হয় না, এই টাকা আর ফেরত আসে না। আমি যদি এটাকে একটা সোশ্যাল বিজনেস হিসেবে, সামাজিক
ব্যবসা হিসেবে আমি কাজে খাটাতে পারি, তাহলে হবে না কেন? তো যাই হোক, এরকম বিতর্ক চলছে। আমরা আস্তে আস্তে নিজেরা মনে করলাম যে এখানে আমরা নিজেরা যদি কিছু করে দেখাতে পারি তাহলে হয়তো মানুষের কাছে স্পষ্ট হবে। তা আমরা আস্তে আস্তে শুরু করলাম, অনেকগুলো কাজ করেছি। তার মধ্যে একটা বড় কাজ হলো যে চক্ষু হাসপাতাল করেছি। যে চক্ষু হাসপাতাল সামাজিক ব্যবসা হিসেবে আমরা করেছি। একটা বগুড়াতে চক্ষু হাসপাতাল আছে, একটা বরিশালে আমাদের চক্ষু হাসপাতাল আছে। এটার পুরো জিনিসটা হলো এটা নিজের খরচ দিয়ে নিজে চলবে, এটার থেকে কেউ কোনো মুনাফা কোনো দিন নিয়ে যাবে না। যারা বিনিয়োগ করছি, আমরা যারা বিনিয়োগ করছি গ্রামীণের পক্ষ থেকে, তারা নিজের টাকাটা একসময় গিয়ে ফেরত পাবে। অর্থাৎ এটা চলতে চলতে শুধু বিনিয়োগের টাকাটা ফেরত আসবে, আর এরপরে এক পয়সাও বিনিয়োগকারী আর পাবে না। এটাই হলো সামাজিক বাণিজ্য। এর থেকে আস্তে আস্তে অনেকগুলো এটা মানুষ বাচ্চাদের পুষ্টির জন্য, কারণ পুষ্টিহীনতা বাংলাদেশে একটা বড় সমস্যা। তা আমরা একটা সমস্যাকে কেন্দ্র করে একটা সামাজিক বাণিজ্যের দাঁড় করানো হয়, যে আগে ঠিক করতে আমি কোন সমস্যার সমাধানের জন্য এই সামাজিক বাণিজ্যটা করতে চাচ্ছি, সামাজিক ব্যবসাটা করতে চাচ্ছি। আমরা এক্ষেত্রে নির্দিষ্ট করলাম যে এটা হলো যে পুষ্টিহীনতা, বাচ্চাদের পুষ্টিহীনতাকে সমাধান করব। তাহলে সেটাকে করার জন্য আমরা একটা ব্যবসা দাঁড় করালাম। ব্যবসা হলো যে অর্থাৎ এটাকে বিক্রি করে যা এর থেকে আয় হবে সেটা দিয়ে আমাদের সমস্ত খরচ পোষাতে হবে। তো সেটা দিয়ে আমরা শুরু করলাম। এটা দাননের গ্রামীণ দানন দই, শক্তি দই বলে, যেটা আপনি অনেকে জানেন হয়তো। এটা আমরা বগুড়াতে করছি এবং সেটা কিছু এখন ঢাকার বাজারেও আসছে। এবং প্রথম প্লান্ট যেটা আমরা করেছি সেটা ফুল ক্যাপাসিটি এখন আমরা ব্যবহার করতে পারছি। এখন লক্ষ্য হবে যে এই দই খেলে সত্যি সত্যি বাচ্চাদের পুষ্টিহীনতা দূর হয় কিনা, সেটার জন্য গবেষণা যদি দেখা যায় যে আমাদের যা চিন্তা ছিল এটা প্রতিফলিত হয়েছে, যে বাচ্চাদের সত্যি সত্যি স্বাস্থ্যের উন্নতি হয়েছে। কারণ ওই দইয়ের মধ্যে শুধু দুধ আছে তা না, তার মধ্যে ভিটামিন, আয়রন, জিঙ্ক, সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো ফেরত পায়। ফেরত পেলে সে স্বাস্থ্যবান, একটা খেলাধুলা করার প্রচণ্ড উৎসাহী একটা বাচ্চা হিসেবে তৈরি হয়ে যায়। তাহলে এটা যদি সম্ভব হয় তাহলে আমাদের এটা করতে দোষ কি? আমরা বলছি না অন্য সব কাজ বন্ধ হোক, অন্য সব প্রচেষ্টাও চলতে থাকুক, তার মধ্যে এই প্রচেষ্টাটা অবশ্যই চলতে হতে হবে, যাতে এই প্রচেষ্টার মধ্যে দিয়ে যাতে আমরা আরও কিছু বাচ্চাকে এর মধ্যে নিয়ে আসতে পারি, যাতে বাংলাদেশের কোনো শিশু আর যেন অপুষ্টির শিকার না হয়। আমরা এখন আরও 2টো প্লান্ট এখন করার উদ্যোগ নিচ্ছি। এরকম আমাদের চিন্তা হলো সারা দেশ জুড়ে এরকম 50টা প্লান্ট হবে, প্রত্যেকটা নিজের পয়সায় নিজে চলবে এবং তাতে করে যে সমস্ত আমাদের লক্ষ্য সেটা পূরণ হবে। তেমনি গ্রামীণ ভিওলিয়া বলে একটা কোম্পানি করেছে সামাজিক ব্যবসা হিসেবে। সেটা হলো যে যেখানে আর্সেনিকের উপদ্রব পানির মধ্যে, সেখানে আমরা এই কোম্পানিটা করেছি যাতে সহজে মানুষ পানি কিনে খেতে পারে এবং কেনার দামও খুব অল্প, যাতে করে তার গায়ে না লাগে, অথচ পানিটা অত্যন্ত নিরাপদ পানি, ওটার মধ্যে যেতে না হয়। এটা যদি সাকসেসফুল হয় তাহলে এটা ক্রমাগতভাবে এটার পরিমাণ বৃদ্ধি করলেই আমরা পানির সমস্যার সমাধান করতে পারবো। অর্থাৎ সামাজিক বাণিজ্য প্রত্যেকটা নির্দিষ্ট হবে একটা বিশেষ লক্ষ্যকে সামনে রেখে, যেই সমস্যার সমাধান করা যাচ্ছে না। এরকম বহু সমস্যা, যেমন আমাদের পায়ের তলা দিয়ে হুকওয়াম ইত্যাদি আমাদের বাচ্চাদের বিরাট রকমের একটা মুসিবত সৃষ্টি করে। আমরা তার জন্য জুতো তৈরির চেষ্টা করছি, যাতে করে এমন সুন্দর জুতা হয়, সস্তা জুতা হয়, যাতে করে গ্রামের ছেলে মেয়ে, বাবা মা সবাই জুতো পরতে পারে। সেই রকম একটা কোম্পানির সঙ্গে, আদিদাসের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে যে আমরা একটা সামাজিক বাণিজ্য হিসেবে এটাকে করব, যাতে সবচেয়ে সস্তায় এরকম জুতো আমরা তৈরি করতে পারি। এরকম বহু রকমের উদ্যোগ আমরা নিচ্ছি। আস্তে আস্তে এটা ক্রমে মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। বিভিন্ন জন এগিয়ে আসছে যে আমি একটা সামাজিক বাণিজ্য করতে চাই, কিভাবে করব। ব্যক্তি হিসেবে এগিয়ে আসছে, সংগঠন হিসেবে এগিয়ে আসছে, ফাউন্ডেশনরা বলছে যে আমাদের কিছু টাকা যদি আমরা দিতে চাই আপনি অবশ্যই দেবেন। এবং সম্প্রতি যেটা হলো সেটাও খুব চমৎকার। এটা হলো হাইতিতে এটা বিরাট রকমের দুর্যোগ হলো, যে ভূমিকম্প, বহু লোক মারা গেল, যেটা আপনারা সবাই পত্রিকা টেলিভিশনে দেখেছেন। এটার জন্য দুনিয়ার সব জায়গা থেকে একটা বড় রকমের মানুষের একটা সমবেদনা তাদের প্রতি আসছে, তার সঙ্গে বিশাল বিশাল অঙ্কের টাকা তাদের প্রতি আসছে। এবং সবার মনে একটা সন্দেহ, এই যে টাকাটা আমরা পাঠাচ্ছি, এই টাকাটা ঠিক জায়গায় ঠিক মতো খরচ হবে কিনা, নাকি কারো পকেটে ঢুকে যাবে, নাকি অনেক মাল পড়ে থাকবে, পচে যাবে, মানুষের কোনো কাজে আসবে না। যা হয় এরকম বড় রকমের টাকা উদ্যোগ হয়ে আসলে, মালামাল আসছে, টাকা আসছে, নষ্ট হতে পারে। আমি সম্প্রতি একটা ঘোষণা দিলাম যে আমরা এটাকে যারা এই টাকাটা দিচ্ছে তাদের কিছু অংশ যদি এটা সামাজিক ব্যবসা ফান্ড করে এখানে সামাজিক ব্যবসা সৃষ্টি করা যায়, এমপ্লয়মেন্ট সৃষ্টি করা সামাজিক ব্যবসার জন্য অত্যন্ত চমৎকার একটা জিনিস। খুব সহজে সামাজিক ব্যবসা এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে পারে, এটা খুব সোজা জিনিস। আমি যদি একটা ব্যবসা করতে চাই,
যেখানে 10 জন লোক আমার এখানে খাটবে, আমার একটা ছোট্ট ব্যবসা, আমি সবসময় চিন্তা করব যে আমি যে বিনিয়োগ করব তাতে কমপক্ষে 15% বা তার বেশি আমার রিটার্ন টু ইনভেস্টমেন্ট আসবে কিনা। যদি ওই রিটার্ন টু ইনভেস্টমেন্ট এর কমে হয় তাহলে বলবো যে দরকার নেই, আমি বরং এটা ফিক্সড ডিপোজিটে খাটাবো কিংবা স্টক মার্কেটে খাটাবো বা অন্য জায়গায় ইনভেস্ট করব, এখানে এই কাজে ইনভেস্ট করব না, কাজে বিরত থাকব। সামাজিক ব্যবসা যেহেতু মুনাফার জন্য নয়, কাজে তার কাছে এই 15% রিটার্ন অন ইনভেস্টমেন্ট টোটালি ইররিলেভেন্ট একটা সাবজেক্ট। তার কাছে হলো আমি এই বিনিয়োগ করলে এই 10টা লোকের কর্মসংস্থান আমি করতে পারবো কিনা, কারণ আমার পুরো ব্যবসার কারণ হলো ওই 10টা লোকের কর্মসংস্থান করা। আমি যদি একেবারে শুধু আনএমপ্লয়মেন্টের সৃষ্টি হয়েছে, সেখানে সামাজিক ব্যবসা অত্যন্ত চমৎকার একটা কাজ করতে পারে। হাইতিতে আমরা যেটা ঘোষণা করলাম যে এখানে সোশ্যাল বিজনেস ফান্ড ফর হাইতি বলে একটা ফান্ড আমরা ঘোষণা করেছি, আশা করি অনেকে সেখানে ইনভেস্ট করলে আমরা এখন দায়িত্ব নিচ্ছি সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য, সেলফ এমপ্লয়মেন্টের জন্য, হাউজিংয়ের জন্য, হেলথ কেয়ারের জন্য এবং ফরেস্ট্রি ডেভেলপমেন্টের জন্য আমরা সামাজিক ব্যবসা হিসেবে এগুলো গড়ে তুলব। সামাজিক ব্যবসা হলে ওর থেকে কোনো টাকা আর বিদেশে যাওয়ার দরকার নেই, কারণ সামাজিক ব্যবসাতে কোনো টাকা বিদেশে যায় না, ওইখানেই থাকবে, ওখানেই চলবে। আমরা হেইশিয়ান বিভিন্ন ছেলে মেয়ে যারা বিদেশে লেখাপড়া করে বা প্রফেশনাল কাজে আছে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি এই ফান্ডের মাধ্যমে যাতে তারা এসে আমাদের এসব কাজের দায়িত্ব গ্রহণ করে, যাতে হেইশিয়ানদের জন্য হেইশিয়ানরাই এগুলোর সৃষ্টি করবে এবং সেটা ক্রমাগতভাবে প্রসার করবে। তো কাজে এই যে পরিবর্তনটা, এটা শুধু একজনের ব্যক্তিগত প্রচেষ্টার পরিবর্তন না, এটা আমাদের মানসিক পরিবর্তনের একটা বড় ঘটনা আছে। আমরা যেই ধরনের আর্থিক চিন্তা করতে শিখেছি, থিওরিগত চিন্তা করতে শিখেছি, সেই চিন্তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা অর্থনীতি শিখেছি বলে আমাদের চোখে এখন এক রকমের চশমা পরানো হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে আমাদের চোখে সেই চশমা পরিয়ে দিয়েছে। সেই চশমা হলো আমরা সারা দুনিয়াতে দেখতাম যে আমাদের প্রত্যেকের এত অপূর্ব সুযোগ আছে যে প্রত্যেকটা সমস্যার সমাধান খুঁজে পাওয়া, দারিদ্র্যের সমস্যার সমাধান খুঁজে পাওয়া, গ্লোবাল ওয়ার্মিংয়ের সমস্যার সমাধান খুঁজে পাওয়া, মানুষের যেমন দীর্ঘ আলোচনা চলছে তাদের সঙ্গে। জাপানে বছরে প্রায় 35,000 লোক আত্মহত্যা করে সারা জাপান জুড়ে, এটা ক্রমাগতভাবে সংখ্যা বাড়ছে, বছরে 35,000 আত্মহত্যা, সেটা দিনে প্রায় 100 জনের আত্মহত্যা করে বসে আছে। এটার কোনো সমাধান তারা খুঁজে পাচ্ছে না। তা বললাম যে এটারও সমাধান, একজন আমাকে জিজ্ঞেস করলো যে এটা কি সামাজিক ব্যবসার মাধ্যমে করা সম্ভব। আমি বললাম যে দেখো, সামাজিক ব্যবসা হলো যে ক্রিয়েটিভিটির একটা প্রকাশ করার একটা জায়গা। এটা হলো সমস্ত জিনিসটা হলো কোনো সমস্যা মানুষের অসাধ্য নয়, এই কথাতে আমাদের বিশ্বাস করতে হবে। কারণ আজ পর্যন্ত আমরা দেখে এসেছি যত সমস্যা পৃথিবীতে এসেছিল মানুষ তার সমাধান করে করে এসছে। এই যে পৃথিবীতে একদিন আগুন ছিল না, আমরা সেই আগুন বের করেছি। পৃথিবীতে একদিন মানুষ উঠতে পারতো না, আমরা সেটা করেছে। মানুষ চাঁদে যেতে পারতো না, আমরা সেটা করেছে। কাজে কোনোটাই যেটা স্বপ্নের মধ্যে আসে, ইমাজিনেশনের মধ্যে আছে, কল্পনার মধ্যে আসে, সেটা আমরা করতে পারি। কাজে এই যে ক্ষমতাধর মানুষ, সেই ক্ষমতাধর মানুষের যে সৃষ্টিধর্মী চিন্তাটা, এটা যদি একবার প্রকাশ করতে পারে তাহলে এই সমস্যার সমাধান আছে। তুমি যদি বসে থাকো যে এটা সমস্যার সমাধান হবে না, তাহলে এই সমস্যার কোনো দিন সমাধান হবে না। কাজে আমাদের প্রত্যেককে, আমার পকেটে টাকা না থাকতে পারে কিন্তু আমার মাথায় বুদ্ধি আছে, এই বুদ্ধিটাকে প্রকাশ করে যদি আমি একটা সামাজিক ব্যবসার একটা কাঠামো তৈরি করতে পারি যে এই মারফত এইভাবে আমি কাজ করলে ওই সমস্যার সমাধান দেওয়া হবে, তাহলে আমি একটা অপূর্ব আবিষ্কার করে ফেলেছি। এখন এই আবিষ্কারটাকে কাজে লাগালেই ওই সমস্যার সমাধান হবে, যদি আমার চিন্তা সঠিক হয়। তো এই জিনিসটাকে আমাদের এই কাঠামোর ভেতরে আনতে হবে। ওটা না পর্যন্ত তাহলে আমরা যেই তিমিরে, সেই তিমিরেই থেকে যাব। কাজে আজকে আমরা অর্থনীতি নিয়ে গর্ব করি, কিন্তু অর্থনীতি নিয়ে আমাদের দুঃখ করারও অনেক জিনিস আছে, যে জিনিস পরিপূর্ণ হয়নি বলে আমরা পৃথিবীর বহু মানুষের বহু দুঃখের সৃষ্টি করেছি। সেই দুঃখ থেকে তাদের মুক্তি দেওয়ারও কাজ আমাদেরকে সেই পথ বের করতে হবে। আমি যে সাজেশনসগুলো দিলাম সেটা হয়তো একজনের কাছে পছন্দ হবে না, কিন্তু আপনার পছন্দের পরিবর্তনটাকে সেটা আপনাকে বলতে হবে যে কিছু মনকে দিয়ে, আমাদের সৃজনশীলতাকে দিয়ে এমন একটা কাঠামো তৈরি করতে হবে যে কাঠামো মানুষ খুব সহজেই নিতে পারে এবং ফুর্তিতে করতে পারে, এর মধ্যে কারো কোনো অসুবিধা নেই। কাজে এই চিন্তা আমাদের মাথায় আসুক, আমরা এটা করি, আমরা আমাদের দায়িত্ব পালন করি। আজকে সবাইকে ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। এই কথা
আমরা সবাইকে অনুরোধ করব দাঁড়িয়ে একটু করতালির মাধ্যমে আমাদের প্রথম অ্যানুয়াল লেকচার প্রণেতা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা আজকে প্রযুক্তির নানামুখী ব্যবহার এই রুমের মধ্যে হচ্ছে। আরেকটি প্রযুক্তি, আমরা আরেকটি বিষয় রেখেছিলাম যে প্রতি দর্শকের কিছু প্রতিনিধির কাছ থেকে সংক্ষিপ্ত স্মৃতিচারণ শুনব, কিন্তু আমার মনে হচ্ছে যে মুড, যে টেবিল ভিত্তিক স্মৃতিচারণই হয়তো আরও বেশি সবাই আগ্রহী হবে ওটাতে। সেজন্য আমরা এই পর্ব স্কিপ করে আমাদের কালচারাল ইভিনিংয়ে চলে যাচ্ছি এবং আমি এখন অনুরোধ করব আমাদের আজকে যে সাংস্কৃতিক সন্ধ্যা সেটা শুরু করার জন্য। ধন্যবাদ। উপস্থাপনার জন্য সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত ও জনপ্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রেজওয়ানা চৌধুরী বন্যা। সবাইকে অনুরোধ করব, শিল্পীরা যখন আসেন একটু কষ্ট করে জোরে তালি দিলে তারা খুব অনুপ্রাণিত হন। আরেকটি তালি, থ্যাংক ইউ।